উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান আমাকে কল করলো, আমার আত্মীয়, যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে, রাইট? তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে? আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি। বিডিআর হত্যাকাণ্ডের 15 বছর পরে নানান ধরনের তথ্য এবং অভিযোগ আমাদের সামনে আসছে। বাংলাদেশে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনিও এখন মুখ খুলছেন, ভয়াবহ সব ঘটনা বর্ণনা দিচ্ছেন, নানান ধরনের বিস্ফোরক মন্তব্য তার মুখ থেকেও বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন, প্লে করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব পুরো ভিডিওটি না দেখে আপনারা যাবেন না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পিলখানার ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল এবারে সোহেল তাজ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানব জমিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহেল তাজ পিলখানা নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য ফাঁস করেছে, যেখানে সোহেল তাজকে বলতে দেখা যায় যে তিনি শেখ হাসিনাকে বলেছিলেন পিলখানার ঘটনা নিয়ে কিছু কথা, যে এমনটা যেন তিনি না করে, এত মানুষের জীবন যেন তিনি কেড়ে না নেয়, এটা করা অন্যায় হচ্ছে। সোহেল তাজের একথা শুনে শেখ হাসিনা বলেছিল যে আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি সব দেখতেছি, তোমার নাক গলানো লাগবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানব জমিনে দেওয়া এই সাক্ষাৎকার এখন তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক অঙ্গন জুড়ে। সোহেল তাজ রীতিমতো আওয়ামী লীগ নিয়ে বোমা ফাটালেন, পিলখানার ঘটনা ফাঁস করে রীতিমতো শেখ হাসিনাকে আরো, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন বিপদে ফেলে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোহেল তাজ কি বলল পিলখানার ঘটনাকে কেন্দ্র করে আমরা সেটা শুনবো। মানব জমিনে দেওয়া সাক্ষাৎকার সোহেল তাজের, তারপরে কথা বলবো। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান আমাকে কল করলো, আমার আত্মীয়, যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে? বলে অনেক গোলাগুলি হচ্ছে, রাইট? তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে? আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি, নূর মোহাম্মদ সাহেব, এবং উনি তো বেঁচে আছেন, জিজ্ঞেস করতে পারেন। আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে? আমি শুনলাম গোলাগুলি হচ্ছে। বলে হ্যাঁ স্যার, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর। তা আমি বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে, আপনারা কি করছেন? বলে আমরা তো আছি। আমি বললাম আপনারা আছেন মানে? আপনারা র্যাব কোথায়? আপনারা পুলিশ সব ডাকেন, ডাকিয়ে আনসার, প্রয়োজনে আনসার ব্যাটালিয়ন সব আনেন, এনে পুরা পিলখানা ঘেরাও দেন, ঘেরাও দিয়ে মুভিং করতে হবে। বলে স্যার আমরা তো মুভিং। আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে। এক্স্যাক্টলি এগুলো বলেছি। তখন আমাকে আইজি সাহেব বললেন, স্যার মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না, বিকজ সিনিয়র আছেন। আমি ফোন রেখে আমার মাথা তখন খারাপ, যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে, যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই। পালাবার পথ যদি না থাকে, তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে। ওকে, সো আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন, যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, শাহরা খাতুন। আমি ওনাকে একই কথা বললাম, যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম, খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে, এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওনাকে একই কথা বলেছি,
যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে, যা ফোর্স আছে দিয়ে ঘেরাও, আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে। উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। ওকে, তা আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে? কর্নেল ফারুক খান, কমার্স মিনিস্টার। Why is কমার্স মিনিস্টার দ্য কোঅর্ডিনেটর? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে তো কিছুই ছিল না। বিডিআর এর পর্যন্ত আমরা বলতাম না, বিকজ আমাদের কাছে কেউ কিছু জানতেও চায় নাই, বলেও নাই, নাথিং। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। প্রতিটা ঘটনা যেগুলো ঘটেছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে, ঠিক আছে, প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে। এই যে বিডিআরে যে পিলখানাতে যে আর্মি অফিসার আমাদের ব্রেভ কারেজিয়াস, দে ওয়ার মাই ব্রাদার্স ইন স্পিরিট। আপনারা হয়তো জানেন না, আমি একবার বিডিআরে গিয়েছিলাম। বিডিআর এর ডিজি সাহেব ছিলেন আমাদের জেনারেল শাকিল আহমেদ। উনি আমার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন, আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে, হ্যাঁ, বিকজ আপনি ইয়াং, ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে, আপনি আসেন একদিন। তা আমি বললাম আমিও তো ওনাদেরকে পছন্দ করি, বিকজ দে অলসো প্লেড আ রোল, আই নো 111 এর পরে, ঠিক আছে, তারা যেভাবে তারাও দেশপ্রেমিক। সো আই সেড অফকোর্স আমি যাব। আমি গিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, ঠিক আছে, ইট ওয়াজ লাইক ব্রাদার্স ইন স্পিরিট। সো এই যে বিডিআরে যে জঘন্য হত্যাকাণ্ড হলো, এবং দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে, এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন, এটা খুবই দুঃখজনক। একজন নিরীহ মানুষ, অপরাধ মানুষের উপরে এরকম ভাবে কিন্তু কলেমা দেওয়া ঠিক না, ঠিক আছে। এবার পিলখানা ট্র্যাজেডি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। দেশের ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন তিনি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ঘটনা পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আওয়ামী লীগ সরকারের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। এরপর আলাপ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে। এক পর্যায়ে তিনি এই বিষয়ে আলাপ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, এটা আমি দেখছি। গণমাধ্যমকে সোহেল তাজ ওই সময়ের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। আপনার দিকে কেন সন্দেহের তীর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন। পিলখানার পাশেই তার এক আত্মীয়ের অফিস। আমেরিকান সময় রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য জানিয়েছিলেন তাকে।
এ সময় সোহেল তাজ সঙ্গে সঙ্গে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে ফোন দিয়ে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন, কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না। পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর প্রধানমন্ত্রীকে কল করলে তিনি বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখছি। তখন তার আর কিছুই করার ছিল না বলে জানিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। তিনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআর বিদ্রোহের নেপথ্য কী ছিল এ প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছু টেরও পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানারও সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেন, সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর আত্মমর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। বিডিআর হত্যাকাণ্ডের 15 বছর পরে নানান ধরনের তথ্য এবং অভিযোগ আমাদের সামনে আসছে। যদিও সেই দিন থেকে 2009-এর 25 এবং 26শে ফেব্রুয়ারি থেকেই আমরা ভিন্ন অনেক ধরনের তথ্য পাচ্ছিলাম, কিন্তু কেউ সাহস করে এগুলো প্রকাশ্যে উচ্চারণ করছিলেন না। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারির ইতিহাসে যে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেই সময় বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনিও এখন মুখ খুলছেন, ভয়াবহ সব ঘটনার বর্ণনা দিচ্ছেন। নানান ধরনের বিস্ফোরক মন্তব্য তার মুখ থেকেও বেরিয়ে আসছে। যেমন তিনি বলেছেন যে ওই সময়টিতে, অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তার ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন অবস্থায় তিনি তার যে পদ হোল্ড করছিলেন সেখান থেকে তো তিনি আর স্থির থাকতে পারেন না। যেভাবে তার কাছে ফোন যাচ্ছিল, যে ধরনের রোমহর্ষক কাহিনী তিনি শুনতে পাচ্ছিলেন, তিনি সেখান থেকেই সেই সময় দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, কি করা যায়, কিভাবে এই কথিত বিদ্রোহ দমন করা যায়। সেটি আসলে বিদ্রোহ ছিল কিনা বা ষড়যন্ত্র ছিল কিনা সেটি তো তখন সোহেল তাজের মতো মানুষদের পক্ষে আসলে জানাটা খুব বেশি সহজ ছিল না। তো তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ফোন দিয়েছিলেন, তিনি তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের কাছে ফোন দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তিনি কথা বলেছিলেন তখন প্রধানমন্ত্রী নাকি তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। তিনি তো একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সোহেল তাজের কথা বলছি। তিনি তো যে কোনো পরামর্শ দিতেই পারেন, সেগুলো খুব সাবলীলভাবেই নেওয়ার কথা। তা না করে তিনি কেন ধমক দিয়েছিলেন? ঘটনার বর্ণনা দিতে গিয়ে গণমাধ্যমকে, মানবজমিনকে একটি সাক্ষাৎকারে সোহেল তাজ বলছেন যে বিডিআর বিদ্রোহের সঙ্গে আরও অনেককে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে, তার মধ্যে তাকেও এই ঘটনায় জড়িত করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তিনি বলছেন যে ওই সময় আমি ছিলাম আমেরিকায় বসে আমার কতটুকুই বা করার ছিল। তারপরও তিনি প্রথমে ফোন দিলেন আইজিপিকে, তাকে বললেন যে তার যত ফোর্স আছে অন্যান্য বাহিনীর, পুলিশ বাহিনী সহ সব যেন পিলখানা ঘেরাও করে রাখে। এমনকি তিনি সেনাবাহিনী নামানোর কথাও বলেছিলেন যে আর দেরি করা ঠিক হবে না। এটি তার ইতিহাস থেকে পাওয়া নানান তথ্য বিশ্লেষণ করে, ইতিহাসের আলোকে তিনি তার অভিজ্ঞতা থেকে তিনি এই কথাগুলো বলার চেষ্টা করছিলেন। কিন্তু সোহেল তাজ বুঝতে পারছিলেন যে তার কথায় আইজি গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না? আইজিপি নূর মোহাম্মদ তখন কৌশলে বলার চেষ্টা করলেন, স্যার আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। সোহেল তাজ বুঝতে পারলেন যে যেহেতু মন্ত্রী রয়েছে, তিনি তো প্রতিমন্ত্রী, তাকে সম্ভবত অ্যাভয়েড করতে চাইছে। মন্ত্রী নিশ্চয়ই সব কিছু করছেন। সোহেল তাজ
ফোন দিলেন মন্ত্রীকে, সাহারা খাতুনকে। সাহারা খাতুন বললেন যে এটা প্রধানমন্ত্রী হ্যান্ডেল করছেন, আমরা আছি সব একসাথে। মানে তিনি কোনো ধরনের জোরালো সহকারে কারোর সঙ্গে বিষয়টি আলোচনা করবেন বা কি করা উচিত সেটুকু সুযোগও তিনি পাচ্ছিলেন না। সোহেল তাজ তখন দমে যাননি, তিনি ফোন দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধমকটি পেয়েছিলেন। শেখ হাসিনা বললেন, তুমি আমেরিকায় বসে বেশি বোঝার চেষ্টা করো না, আমি দেখতাছি বলে কি যে হয়েছে তা তো আমরা জানি 2 দিন ধরে। এবং ওই অবস্থায় যা যা করণীয় ছিল, এই বিতর্কগুলো তো তখন থেকেই উঠেছে। আমরা শুনতে পাচ্ছিলাম যে তখনই সেনাবাহিনী থেকে, সকাল হয়তো 9টা-10টা ছিল বিদ্রোহের প্রথম সময়টা 25 ফেব্রুয়ারি, আমরা 11টা-12টা দেখে শুনতে পেলাম যে সেনাবাহিনী সব কিছু মানে তাদের সাজোয়া যান নিয়ে বিডিআর ক্যাম্পের দিকে যাচ্ছে, কিন্তু কিছুই আমরা দেখলাম না। সোহেল তাজ আরও বলছেন যে সেখানে দায়িত্ব দেওয়া হলো, কোঅর্ডিনেশনের দায়িত্ব কর্নেল ফারুক খানকে। কর্নেল ফারুক খানকে, তিনি তো তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। এরকম একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন যারা ডিফেন্সে আছেন বা যারা প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, এবং তাদের সঙ্গে কোঅর্ডিনেশনের দায়িত্বটা পালন করতে পারে সরকারি দল হিসেবে, সরকারি দলের শীর্ষ কোনো নেতা। কিন্তু ওয়াই ফারুক খান, এই প্রশ্নটি সোহেল তাজ বারবার করছিলেন মানে নিজের কাছে। তো তিনি হয়তো তখনই অন্য কিছু আঁচ করতে পারছিলেন, সামথিং রং, হয়তো অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে। ঠিকই ফারুক খানরা কোঅর্ডিনেটর হয়ে কাজ করলেন। সেখানে আমরা দেখেছি জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নয় প্রেসিডিয়াম সদস্য এখনও রয়েছে, যাই হোক, তাকেও আমরা দেখলাম যে পিলখানায় যেতে, নানান ধরনের তৎপরতা চালাতে। এগুলো তো আমরা অনেক নাটকের অংশ হিসেবে দেখেছি, এখন মনে হচ্ছে। এবং এর পিছনে যে ভারতের একটা ষড়যন্ত্র আছে সে বিষয় নিয়েও এর আগে আলোচনা করেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের সীমান্তের ভিতর ঢুকে তারা তাঁবু গেড়েছিল, এবং বিডিআর এর পক্ষ থেকে সেখানে কর্মরত বা দায়িত্বশীল যে কমান্ডার ছিলেন তার নেতৃত্বে তাদেরকে কয়েক দফায় অনুরোধ করা হয়েছে বাংলাদেশের ভেতরের এলাকা ছেড়ে ভারত সীমান্তে চলে যাওয়ার জন্য। তারা শোনেনি, এবং এ নিয়ে বেশ কয়েকদিন ধরে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছিল। একটা পর্যায়ে 2 পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে বিএসএফ এর, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত 20 থেকে 25 জন সদস্য নিহত হন। অনেকে তো তখন থেকেই বলে আসছিলেন যে এর পিছনে ভারতের অনেক ধরনের গভীর ষড়যন্ত্র রয়েছে। একটা হতে পারে কুড়িগ্রামের ঘটনা, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন। আবারও হতে পারে, অনেকে বলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, বা তাদের প্রভাবটি আরও বিস্তার করতে সেনাবাহিনীর তৎকালীন চৌকস কর্মকর্তাদের একেবারে শেষ করে দিতে বা সেনাবাহিনীকে মেধাশূন্য করতে দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী ভারত এই ঘটনা ঘটিয়েছিল। নইলে শেখ হাসিনা কেন এতটা ঠান্ডা মাথায় ছিলেন তখন? কেন শেখ হাসিনা সব কিছু একেবারে পানির মতো নেওয়ার চেষ্টা করছিলেন, যা করার কথা ছিল সোহেল তাজের বক্তব্য অনুযায়ী? কেন তিনি সেগুলো করেননি? আমরা দেখছি যে এখন বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি উঠেছে। সাবেক সামরিক কর্মকর্তারা তারা সেই দাবিটি তুলেছেন। প্রকৃত রহস্যটা বের করে নিয়ে আসার জন্য তারা আবেদন জানিয়েছে বর্তমান সরকারের কাছে, এবং বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও রবিবার জানিয়েছেন যে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করা হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সোহেল তাজ এমন একজন রাজনীতিবিদ, আমার খুবই পছন্দের একজন ব্যক্তি। তিনি সবসময় সত্য কথা বলে, সৎ পথে চলে। তিনি স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে শেখ হাসিনা হুমকি দিয়েছিল, শাসিয়েছিল। সোহেল তাজ তিনি সঠিক কথা বলেছেন, আমার বিশ্বাস এটা।
সোহেল তাজ এমন একজনের সন্তান, মনে রাখা উচিত। এত বড় পদ যে ছেড়ে দিতে পারে, 15 বছর তো কম সময় না। সুবিধার উচ্চ শিখরে টাকা পয়সার সব ভোগ করতে পারত তিনি। নিজের যোগ্যতা দিয়ে, জিম ট্রেনিং দিয়ে কাজ করে খাওয়ার দরকার হতো না তাকে। তাছাড়া তিনি গরিব পরিবারের ছেলে নয়, সৎ বলেই দেশে রয়েছেন তিনি। তাকে ভয় করার একটাই কারণ, সে হাল ধরলে দেশটা সুন্দর হবে। স্বার্থবাজ মহল চাইবে তাকে ফ্যাসাদে ফেলতে, তাকে ফাঁসাতে চাইবে। তিনি যে দলেই রাজনীতি করেন না কেন, সেটা সুষ্ঠু ও দেশপ্রেম হবে আমি মনে করি। এমন মানুষ দুর্লভ, তাদের বোঝার মতো শ্রেণীর লোক সংখ্যা খুব কম। সোহেল তাজের মতো দেশপ্রেমিক এদেশে আরও দরকার। তাদের মতো দেশপ্রেমিক দল বোঝে না, দেশ আর জনগণ বোঝে। স্যালুট জানাই সোহেল তাজকে সত্য প্রকাশ করার জন্য, শেখ হাসিনার মুখোশ উন্মোচন করার জন্য। সোহেল তাজের কথা সত্য মনে হয়েছে, তার কয়েকটি কারণ হচ্ছে, তখন সোহেল তাজ দেশে ছিল না, তিনি বলেছে তিনি আমেরিকায় ছিলেন। দ্বিতীয়ত, যে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন, পরবর্তীতে খুনির সাথে নির্বাচন না করা, এগুলোই আছে সোহেল তাজের প্রতি মানুষের ভালোবাসা জন্মায়।